This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি আমরা দিল্লির দিকে নজর রাখবো। সেখানে বঙ্গভবনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পুরনো বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন, তার সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দেখো, আর মাত্র 1 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলি রোডে যে পুরনো বঙ্গভবন, সেই বঙ্গভবনে পৌঁছে যাবেন। তার কনভয়ের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে নতুন বঙ্গভবন, অর্থাৎ চাণক্যপুরীতে বঙ্গভবনে ঢোকার ঠিক মুখে তিনি দিল্লি পুলিশের যে আধিকারিকরা সেখানে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি কার্যত হুঁশিয়ারি দেন যে আমরা সুনির্দিষ্ট কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতেই দিল্লিতে এসেছি। যদি আপনারা তাতে বাধা দেন তাহলে আন্দোলন কিভাবে আক্রমণাত্মক করতে হয় তা আমরা জানি। এই ছিল মূলত তার বার্তা। অর্থাৎ সরাসরিভাবে তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে দিল্লি পুলিশের কোনো এখতিয়ার নেই বঙ্গভবনের ভেতরে ঢুকে ঢুকে মানুষের সঙ্গে কথা বলার, কোনো এখতিয়ার নেই মানুষ কোথায় আছে সেই বিষয়ে খোঁজ নেওয়ার। আমরা সকাল থেকে একমাত্র প্রথম TV9 বাংলায় বারবার ধরে আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছিলাম যে দিল্লি পুলিশের বিরাট বাহিনী তারা হেলি রোডে বঙ্গভবনের বাইরে শুধু পৌঁছয়নি, বঙ্গভবনের ভেতরে তারা ঢুকেছেন এবং তারা মানুষের সঙ্গে কথা বলছেন। মহিলা পুলিশ কর্মীরা তারা বঙ্গভবনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন, সেই ছবিও আমরা দেখেছি। এবং একটা বিষয় এক্ষেত্রে উল্লেখ করতেই হবে, বঙ্গভবনে প্রাইভেট সিকিউরিটি রয়েছে, এর পাশাপাশি প্রতি মুহূর্তে রাজ্য পুলিশ মোতায়েন থাকে বঙ্গভবনের গেটে। তারা কিন্তু কোনো রকম সংঘাত তৈরি করেননি, তারা দিল্লি পুলিশের আধিকারিকদের ছেড়ে দেন, তারা কিন্তু কোথাও তাদের আটকাননি। কিন্তু তারপরে যখন দেখা যায় যে বাইরে ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করা যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে, বড় বড় বাস নিয়ে এসে রাখা হয়েছে, অর্থাৎ বিক্ষোভের সময় যে বাসে করে মানুষকে আটক করে নিয়ে যাওয়া হয়, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাই সাউথ এভিনিউতে আচমকা তিনি ঘরে যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি পরেই তিনি বাইরে বেরিয়ে আসেন এবং তিনি ঘোষণা করেন যে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। একটা বিষয় এই মুহূর্তে স্পষ্ট, কমিশনে যাওয়ার আগে শুধুমাত্র কমিশনের দরবারের মধ্যে তার কর্মসূচিকে সীমাবদ্ধ রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সামগ্রিকভাবে একটি রাজনৈতিক বার্তা তিনি বিজেপিকে দিল্লিতে দাঁড়িয়ে দিয়ে গেলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে বঙ্গভবনে তিনি পৌঁছে গিয়েছেন, অর্থাৎ হেলি রোডের যে বঙ্গভবন সেই বঙ্গভবনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই আমাদের নজর যেদিকে থাকবে তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তিনি ঠিক কি বলেন, আমাদের নজর থাকবে মূলত সেই দিকেই। একেবারে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। হেলি রোডের বঙ্গভবনে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। ओके ओके चलो चलो सताया जा रहा है, इन लोगों को सताया जा रहा है। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বঙ্গভবনে পৌঁছে গেছেন। कोई रक्षा बढ़ाया नहीं गया है, दलाली मत करो। दिल्ली पुलिस को इधर में देखो बास करके ले आया। हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं, उसको टॉर्चर कर रहे हैं, घर घर में जाके खून ढूंढ रहा है। कोई आया कोई नहीं आया, क्यों नहीं आएगा? अगर जिसको आदमी को डेथ हो गया है वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है? वो लोगों का हक है आने का। वो क्या इंडियन का नागरिक नहीं है? जो लोग जिंदा है उसको मृत्यु बना दिया, डेथ बना दिया। इसी के लिए थोड़ा से लोग आया, ज्यादा सो नहीं आ पाए कि हमारा भी SIR चल रहा है, हम भी बिजी है, हमारा भी बजट सेशन चल रहा है। लेकिन दिल्ली पुलिस का हरकत देखो। हम दिल्ली पुलिस को गाली नहीं देंगे कि उसका फॉल्ट नहीं है, लेकिन आप लोग पूरा देखो, पुलिस को दिखाने दो। आप लोग तो बैरिकेड कर दिया उसको। आप लोग प्लीज मेहरबानी करके आप लोग हटा जाओ, थोड़ा साइड हो जाओ।
आप क्यों पुलिस को साइड कर रहे हैं? प्लीज प्लीज देखिए सब दिल्ली पुलिस को लेके आया, जिधर में हमारा लोग है ये पूरा बास भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, हमको मत दिखाइए, आप पुलिस को दिखाइए, कैमरा उधर में घुमाइए। दीदी सुरक्षा के लिए पुलिस कह रही है। कोई सुरक्षा नहीं है, कोई सुरक्षा नहीं है, और पुलिस इधर में आई हुई है। रुक जाइए निकल जाएंगे यार बाद में। निकालो निकालो हट जाओ मैडम, सामने से हट जाओ। चलिए मैडम निकालो इधर से। अरे भाई गाड़ी निकालो, ये फोटो खींच रहे हैं। कमीशन में मीटिंग है तो ये लोगों को इधर से नहीं, इधर से नहीं, इधर से लेकिन उधर से पहले हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आए हुए हैं। किस तरह से एट्रोसिटीज कर रही है। 150 आदमी को डेथ हो गया है, उसका परिवार बात नहीं कर सकता है मीडिया के साथ। हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है, जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए, उसका हक छीनने के लिए। तो इसी के लिए मैं जब सुना मैं चलाया, जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और SIR का नाम पे सत्यानाश कर रहे हैं। इसी के लिए उनका घर में भी माँ है, बहन है, भाई है। दिल्ली पुलिस ऐसा नहीं है, हम उसको नहीं कहेंगे, वो तो इंस्ट्रक्शन पे आई हुई है। क्यों घबराहट है दीदी उनमें? दिल्ली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। हम 2 साल ज्यादा नहीं आए भाई, ज्यादा आने से तो हम लाखों लेके आ सकते थे। मैं सिंबॉलिक 50 परिवार है जिसको जिंदा है लेकिन उसको मौत दिखा दिया। ओके, और SIR में 50 ले आया जिसको SIR में डेथ हो गया है। दीदी चुनाव आयोग में भी लेके जाएंगे आप इनको? चुनाव आयोग में तो सब नहीं जाएगा, जी जी, कल प्रेस को मीट करेगा, कल प्रेस को मीडिया है, मीडिया का साथ वो लोग मीट करेंगे, उसको दिखाने के लिए हम ले आया जी जी। कि आप देखो, अब तो दिल्ली का प्रेस तो गोदी मीडिया है, आप लोग तो सच बात नहीं कहते हैं, जाने दो। थैंक यू सो मच। मैं आप लोगों को आयोग से क्या कहेंगे हम अभी नहीं कह सकते हैं, जब जाएंगे तब। कोई चीज का कोई तरीका होता है, इंस्टीट्यूशन को हम डिसरेस्पेक्ट नहीं कर सकते हैं, लेकिन हम पॉलिटिकल बात हम हमारा बात कर सकते हैं। कॉल करेंगे, कल 3 बजे हम आप लोगों को बुला लेंगे। लेकिन आप सोचो, ये लोगों को जाग के ढूंढ का उसको सताना, उसको टॉर्चर करना, उसको एट्रोसिटीज करना, ये क्या तरीका है? दीदी बाहर उनको बाहर सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है, दिल्ली में जमींदारी चल रहा है, गरीब लोगों को लिए कोई जगह नहीं है। तो ममता बनर्जी হ্যালো, নতুন বঙ্গভবনের মতোই পুরনো বঙ্গভবনে পৌঁছেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশকে কার্যত দৃশ্যত সমালোচনা করলেন। বললেন, দিল্লিতে বিস্ফোরণের সময় কোথায় ছিল দিল্লি পুলিশ? কেন বাংলায় মানুষদের হেনস্থা করা হচ্ছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো বারবার ধরে একটা কথা আমরা বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিশ্চিত করতে চাইছেন যে তার কমিশন অফিসে গিয়ে সেখানে কথা বলা, বৈঠক করা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে যাতে পুরো বিষয়টি সীমাবদ্ধ না থাকে। তিনি যা নিশ্চিত করতে চাইছেন তা হচ্ছে যে যেভাবে তিনি দিল্লির রাজপথে আজকে নেমে পড়েছেন, যেভাবে তিনি একটি বঙ্গভবন থেকে আরেকটি বঙ্গভবনে তিনি ছুটে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দিল্লির সামগ্রিক রাজনীতির নজর রয়েছে
তার দিকেই। আর এর মধ্যে থেকেই তিনি যে বিষয়টা বোঝাতে চাইছেন যে এই আন্দোলন উত্তরোত্তর আরও বেশি জঙ্গি আন্দোলনে পরিণত হবে, এই আন্দোলন উত্তরোত্তর আরও বেশি আক্রমণাত্মক আন্দোলনে পরিণত হবে। হুঁশিয়ারি দিলেন যে কোনো চাইলে পরিস্থিতিতে লাখো মানুষকে সঙ্গে নিয়ে আসতে পারতাম দিল্লিতে। একদমই, দেখো এই হুঁশিয়ারি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন এবং আজকে কিন্তু সেই ছবিটাই আমরা দেখতে পেলাম, যেখানে খুব স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আমরা চাইলে লাখো মানুষকে নিয়ে আসতে পারতাম। নতুন বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা জানি জবাব কিভাবে দিতে হয়, বুঝিয়ে দিতে পারতাম আমি এক কাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। অর্থাৎ সরাসরিভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তার একটি প্রশাসনিক দায়িত্ব রয়েছে, সেই কারণেই তিনি পরিশীলিত আচরণ করছেন। কিন্তু যদি প্রয়োজন মনে করেন তাহলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বেরিয়ে আসছেন। তিনি যারা এখানে রয়েছেন যে পরিবারগুলি তাদের সঙ্গে তিনি কথা বললেন এবং কথা বলার পরে আমরা দেখতে পাচ্ছি যে আবারও হেঁটে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। इलेक्शन कमीशन से मिलने के बाद वो फिर आपके सामने यानी मीडिया के सामने प्रेस कॉन्फ्रेंस करके पूरी बात की जानकारी देंगे। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার গাড়ি বেরিয়ে যাচ্ছে, তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বঙ্গভবন থেকে এবং একদিক তিনি দুটি কাজ একসঙ্গে করলেন। প্রথমত তিনি যারা এখানে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করলেন, দিল্লি পুলিশ তাদের সঙ্গে এসে কথা বলেছে। স্বাভাবিকভাবেই তারা যখন বাংলার প্রত্যন্ত এলাকা থেকে এসে রাজধানীতে আছেন, একটা ভিন রাজ্যের পুলিশ এসে তাদের সঙ্গে যদি কথা বলেন, জিজ্ঞাসাবাদ করেন, তারা ভয় পেয়ে যাবেন। স্বাভাবিকভাবেই কিন্তু সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা অপর দিকের ছবিটা দেখাবো, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এখানে রয়েছে তখন বিরাট পুলিশ বাহিনী এখানে কিন্তু রয়েছে, দিল্লি পুলিশের বিরাট বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছে। পুলিশের তরফ থেকে যে কথা বারবার ধরে বলা হচ্ছে, সকাল থেকে দেখাচ্ছিলে একমাত্র টিভি9 বাংলা যে এই ছবিটা দেখিয়েছে একেবারে লাগাতার সকাল থেকে। দেখো আমার ক্যামেরা পার্সন অনুদীপ শর্মা, তার ক্যামেরাতেই প্রথম এই ছবি ধরা পড়ে যে দিল্লির এই বঙ্গভবনের বাইরে পুলিশের সাজো রব, এবং সেই সময় থেকেই কিন্তু আমরা বলছি যে কিছু একটা ঘটতে চলেছে। আমরা বারবার ধরে সেই ইঙ্গিতটা আমরা স্পষ্ট করছিলাম, তার কারণ এখানে শুধুমাত্র বিরাট বাহিনী নয়, তার পাশাপাশি উল্টো দিক যদি আমরা দেখাই যে ছবিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বঙ্গভবনের সামনের রাস্তা এবার ব্যারিকেড টেনে সত্যি বন্ধ করে দেওয়া হলো। আমরা সকাল থেকে যে কথা বলছিলাম যে ব্যারিকেড পাশে রাখা রয়েছে, সারি ব্যারিকেড, যে কোনো সময় রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে, সেই প্রস্তুতিটা সারা হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকে, গাড়ি আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য, যেহেতু একজন জেড ক্যাটাগরির ভিভিআইপি একজন নেতা, যেহেতু একজন মুখ্যমন্ত্রী এসেছেন, স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ করাটা প্রোটোকলের মধ্যে পড়ে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনের সামনে বিরাট পুলিশ বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এখান থেকে প্রায় কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, অন্তত 1 মিনিট আগে বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু এই জায়গার রাস্তা খুলে দেওয়া হয়নি। এবং যে বিষয়টা সব থেকে বেশি ভাবাচ্ছিল তা হচ্ছে এই যে বাস দাঁড়িয়ে আছে এরকম কিন্তু একটি বাস নয়, মোট 4টি এই ধরনের বাস আনা হয়েছে। এই বাসগুলি মূলত ব্যবহার করা হয় যখন কোনো বিক্ষোভের ঘটনা ঘটে, তখন আটক করার জন্য, বিক্ষোভকারীদের আটক করার জন্যই ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই এই ছবিগুলোতেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তেজিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একটা বিষয় স্পষ্ট করলেন যে তিনি কোনো রকম আন্দোলন করতে এখানে আসেননি, তিনি কোনো রকম বিক্ষোভ দেখাতে আসেননি, তিনি শুধুমাত্র প্রতিবাদ জানাতে এসেছেন। তাই সঙ্গে করে তাদের প্রতিনিধিদের, মানে এসআইআর আবহে বাংলায় যাদের মৃত্যু হয়েছে বলে তৃণমূলের অভিযোগ, তাদের পরিজনদের বাংলায় নিয়ে আসা হয়েছে। চাইলে লাখো মানুষদের তিনি আনতে পারতেন, চাইলে জঙ্গি ধাঁচে এত বড় আন্দোলন করতে পারতেন যে মাথা ব্যথা পুলিশের বেড়ে যেত। একদমই সেই কথাটাই তিনি বারবার ধরে বলছেন যে তার যে পরিকল্পনা, বিকেল 4টেয় গিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনে 15 জনকে নিয়ে গিয়ে বৈঠক করতেন। যারা এখানে এসেছেন তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব নয়, এদেরকে নিয়ে আসা হয়েছে। মূল পরিকল্পনা দিল্লির মিডিয়া, অর্থাৎ যারা ন্যাশনাল মিডিয়া, তাদের মুখোমুখি এদেরকে করা এবং তাদের সঙ্গে কথা বলানো।
কিন্তু তার আগেই দিল্লি পুলিশের আজকের যে এই তৎপরতা এবং TV9 বাংলায় আজকে দেখানো এই প্রথম ছবি যাবতীয় পরিকল্পনাকে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা দেখি যে কোনো রকম ঘোষণা ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা তার বাড়ি থেকে অর্থাৎ 181 সাউথ এভিনিউ থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন। তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি কার্যত ঘরে পড়া শাড়ি পরে তিনি বেরিয়ে আসেন এবং সেই ছবিটাও তিনি নিজেই বারবার করে দেখাচ্ছিলেন, দিল্লি পুলিশকেও বলছিলেন যে তিনি ঘরে পড়া শাড়ি পরে বেরিয়ে এসেছেন। আর ঠিক সেই জায়গাতেই তিনি যে হুঁশিয়ারিটা দিয়েছেন, সেই হুঁশিয়ারি কিন্তু দিল্লি পুলিশের উদ্দেশ্যে নয়, সরাসরিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে, সরাসরিভাবে বিজেপির বিরুদ্ধে। তিনি বলছেন যে দিল্লি পুলিশের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কারণ তারা শুধুমাত্র নির্দেশ পালন করছে। মূলত বাংলা থেকে যে সমস্ত মানুষগুলো এসছে প্রত্যন্ত এলাকা থেকে, তাদেরকে হেনস্থা করার পরিকল্পনা বা নির্দেশ সবটাই ওপর থেকে এসছে এবং সেই কারণে তিনি রাজপথে বেরিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই অভিযোগও করলেন যে যখন আপনারা দিল্লি থেকে বাংলায় আসেন তখন আপনাদের জন্য রেড কার্পেট বিছিয়ে অপেক্ষা করি, আপনাদের রেড কার্পেটের অভ্যর্থনা জানানো হয়, আর আমি যখন এসেছি তখন আমাকে ব্ল্যাক কার্পেট দেখানো হচ্ছে। একদমই এই বক্তব্যগুলোই কিন্তু তিনি বারবার ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যে প্রচার বাংলার মাটিতে বা বাংলাকে নিয়ে বারবার ধরে করে বিজেপি, যে যখনই কোনো তার সভা তারা করতে যায় তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার সে সভার পারমিশন দেয় না, বা বিভিন্ন সময় জেপি নাড্ডা থেকে শুরু করে একাধিক নেতাদের বিরুদ্ধে আঘাত হয়েছে বা তাদের বিরুদ্ধে তাদের কনভয়ের উপর হামলা হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কার্যত সেই ছবিটার পুনরাবৃত্তি দিল্লিতে করিয়ে তিনি দেখিয়ে দিলেন যে তার যখন একটি সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি তিনি সুপরিকল্পিতভাবে পালন করবেন, তখন দিল্লি পুলিশ আগ বাড়িয়ে এসে বঙ্গভবনের ভেতরে ঢুকে যারা এখানে ঘরে ঘরে রয়েছে তাদের ঘরে পৌঁছে মূল উস্কানি দিল্লি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন যে চিরাচরিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ছিল, সেই অভিযোগ রাতারাতি তিনি ঘুরিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে। পলিটিক্স সবসময় অপটিক্সের ওপর নির্ভর করে। আজকে সেই ছবিটাই, অর্থাৎ লড়াইয়ের ছবিটা, একদিকে গ্রাম বাংলার যে মানুষগুলিকে শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তিনি অ্যাক্টিভ, তাদের জন্য তিনি রাজনৈতিকভাবে লড়াইটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, সেই ছবিটা দিল্লির রাজপথ থেকে তিনি যেমন তাদের উদ্দেশ্যে দিলেন, তার পাশাপাশি আজকে দিল্লি পুলিশের সামনে তিনি দাঁড়িয়ে